নাও কন্টামিনেটেড উন্ড, যেখানে ক্লিনটা উঠে গেল, একদমই পচা উন্ড। পচা উন্ডটা কীভাবে হচ্ছে? ওপেন, ফ্রেশ অর অ্যাক্সিডেন্টাল উন্ডস, that is operations with major breaks in the sterile technique or grossly spillage from the gastrointestinal tract and incisions in which acute non-purulent inflammation is encountered. আমরা কন্টামিনেটেড উন্ড বলছি কোথায়? দেখো যে একটা জায়গায় হয়তো আগে কখনো একটা কেউ অপারেশন করেছিল, সেই জায়গাটা ইনফেকশন হয়েছে, সেখানে পাস ডিসচার্জ হচ্ছে, ডেড টিস্যু সেখানে রয়েছে, ডেব্রিজ রয়েছে, ইন সিচুয়েশন সেখানে আমরা বলছি কন্টামিনেটেড উন্ড। আবার সেখানে আরেকটা কি জিনিস হচ্ছে, যে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে পচা জায়গায় সে ডার্টি মাড থার্ড এই সমস্ত কিছু সে লাগাই নিয়ে চলে এসেছে, তাহলে এটা হলো কি তোমার কন্টামিনেটেড উন্ড, দ্যাট ইজ কিছু অবনক্সাস জিনিস ওই উন্ডের সাথে কন্ট্যাক্টে এসছে, যেটা ইমিডিয়েটলি ক্লিন করা হয়নি। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বলছি কন্টামিনেটেড। কন্টামিনেটেড মানে দূষিত। ঠিক আছে, অনেক সময় আমরা বলি যে ও একটা কন্টামিনেটেড মানে পার্সন, ওর মনটা সব দূষিত হয়ে গেছে, অনেক সময় আমরা রসিকতা করে বলি, তাই তো? তোমাদের মধ্যে কেউ আছে নাকি এরকম? খাবারদার দুষ্টমি করবে না, মাস্ট বি ক্লিন। ওকে, ডার্টি অর ইনফেক্টেড উন্ড। ডার্টি অর ইনফেক্টেড উন্ড, হোয়াট ডাজ ইট মিন? আগে বলেছি আমরা কন্টামিনেটেড, দ্যাট ইজ একটা ক্লিন উন্ড হতে পারতো, কিন্তু সেটার সাথে পচা জিনিস লেগে এটাকে কন্টামিনেটেড হয়ে গেছে। তাহলে আরেকটা বলছি আমরা ডার্টি অর ইনফেক্টেড উন্ড, ওল্ড ট্রমাটিক উন্ড উইথ রিটেইন ডিভাইটালাইজড টিস্যু অ্যান্ড দোজ দ্যাট ইনভলভ দি এক্সিস্টিং ক্লিনিক্যাল ইনফেকশন। অর্থাৎ আমরা একটা ট্রমা হয়েছে 5-7 দিন আগে, সেটাকে আমরা প্রপারলি ম্যানেজ করি নাই, ওর ভিতরে টিস্যু ড্যামেজ ছিল, মানে ব্লাড ক্লট ছিল, আলটিমেটলি সেখানে আমরা কি পেলাম? সেখানে হয়তো পাস ফর্মেশন হয়ে চলে এসেছে। ঠিক আছে, আমাদের কাছে চলে এসেছে যখন, তখন দেখা যাচ্ছে যে অলরেডি টিস্যু ড্যামেজ হয়ে টিস্যু ফ্লুইড ড্যামেজ, ফ্লুইড বের হচ্ছে, পাস বের হচ্ছে, এগুলোকে আমরা তখন বলবো ডার্টি অর ইনফেক্টেড উন্ড। যখন এগুলো তোমরা এখন তোমাদের কাছে সব ধোঁয়াশার মতো মনে হচ্ছে যে স্যার কি সব কথাবার্তা বলছে, বাট হোয়েন ইউ উইল বি ইন দি ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্ট অর হোয়েন ইউ উইল বি ইন সার্জিক্যাল ওয়ার্ড, তখন দেখবা নিত্য আমাদের এই সমস্তগুলো ঘটছে। হ্যাঁ, আরেকটা ভাগ করা যায় অ্যাকর্ডিং টু দি সিভিয়ারিটি, আমরা উন্ডকে ভাগ করতে পারি সিম্পল উন্ড অর কমপ্লেক্স উন্ড। যে উন্ডটা খুব সিম্পল এটাকে হিল করে, আর একটা কমপ্লেক্স উন্ড যেখানে আমরা সহজে হিল করে না। কমপ্লেক্স উন্ড কোনটাকে বলবো? সে ধরো যেখানে কিছু টিস্যু লস হয়ে গেছে, ওখানে প্রাইমারি হিলিং ইজ নট পসিবল, সেকেন্ডারি হিলিংটা সেখানে দরকার। আমাদের এখানে একটা জায়গা কিছু ইনজুরি হয়েছে, সেখানে তলাতে কিছু মাংস কেটে পড়ে গেল, তাহলে এটি হলো কি? কমপ্লেক্স উন্ড। নাও আমরা এবার উন্ডের ক্লাসিফিকেশনগুলো সব পড়লাম, আমি খুব ইলাবোরেটলি তোমাদেরকে বলেছি, সো দ্যাট তোমরা যতটুকু আশা করি সবই মনে রাখবা, এবং ডিউরিং দি কোর্স অফ ইউর প্র্যাকটিক্যাল লাইফ, থ্রু আউট দি লাইফ, এই সমস্ত উন্ড সম্পর্কে তোমাদের টাইম টু টাইম ইন্ট্রোডাকশন হবে, এবং টাইম টু টাইম তোমাদেরকে ফেস করতে হবে, কারণ সো লং উই আর ডক্টর উই মাস্ট হ্যাভ টু হ্যান্ডেল অল সর্টস অফ পেশেন্টস। তুমি কখনোই ভাবতে পারো না যে আমি একদম ভদ্রলোক মানুষ, স্যুট কোট টাই পরে বসে থাকবো, আমার কাছে সব ফ্রেশ রুগী আসবে, আমি প্রেসক্রিপশন করে টাকা পকেটে নেবো, রুগী বাড়ি চলে যাবে। নো, ইট উইল নেভার বি হ্যাপেন। তো সেখানে একটা ডাক্তারকে সব কিছু করতে হয়। ইউ হ্যাভ টু হ্যান্ডেল এ ডার্টি উন্ড, ইউ হ্যাভ টু হ্যান্ডেল এ কন্টামিনেটেড উন্ড, ইউ হ্যাভ টু হ্যান্ডেল এ তোমার নেক্রোটিক উন্ড, সব কিছুকে তোমার হ্যান্ডেল করতে হবে। অ্যান্ড ইউ হ্যাভ টু বি নলেজ, এডুকেট নলেজ দ্যাট টু মেক এ ব্যাড উন্ড টু বিকাম গুড। একটা খারাপ জিনিসকে যখন তুমি ভালো করতে পারবা, দেন ইট ইজ ইউর ক্রেডিট। আনটিল আনলেস তুমি ভালোকে যদি ভালোই করে গেলে, খারাপকে ভালো করতে পারলে না, তাহলে হোয়ার ইজ ইউর ক্রেডিট, তাই না? নাও হাউ উন্ড হিলস, নেক্সট ইম্পর্টেন্ট জিনিস আছে উন্ড হিলিং। বাই ডেফিনেশন আমরা বলছি কি উন্ড হিলিং অর উন্ড রিপেয়ার ইজ দি বডিজ ন্যাচারাল প্রসেস অফ রেস্টোরিং নর্মাল ফাংশন অ্যান্ড স্ট্রাকচার আফটার ইঞ্জুরি। এই ডেফিনেশনটা তোমরা লিখে নাও যে উন্ড হিলিং by definition it is the body's natural process of restoring normal function and structure after injury. এই উন্ড হিলিংটাই কিন্তু we have no credit, আমরা শুধু এটাকে মানে
প্রসেসটাকে আমরা রেগুলারাইজ করে দেব, বাট বডি উইল হিল ইট স্পন্টেনিয়াসলি। হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে যে বাই ডেফিনেশন ইট ইজ দি বডিজ ন্যাচারাল প্রসেস অফ রেস্টোরিং নর্মাল ফাংশন অ্যান্ড স্ট্রাকচার আফটার ইনজুরি। ইনজুরিতে বডির কিছু অংশ নষ্ট হয়েছে, সেটা বডি তার ন্যাচারাল প্রসেসে এটাকে রেস্টোর করবে টু মেক ইট নর্মাল ফাংশন। ঠিক আছে, দিস ইজ দি ডেফিনিশন অফ wound healing. The entire wound healing process is a complex series of events that begins at the moment of the injury and can continue for months or years. কথাটা দেখো কত বড়। The entire wound healing process is a complex series of events that begins the moment of the injury and it needs many months or even years to be completed. তাহলে যখনই একটা ইনজুরি ঘটছে তখনই হিলিং প্রসেস অলসো স্টার্ট হচ্ছে, এবং এটা অনেক ক্ষেত্রে কমপ্লিট হতে বছর পর্যন্ত লেগে যেতে পারে, এবং এটা হচ্ছে কমপ্লেক্স সিরিজ অফ ইভেন্টস। ইট ইজ নট এ ইজি থিং। আমাদের একটা গা কেটে গিয়েছে, গাটা 5 দিন পরে ঘাটা সেরে গেল, আমরা খুশি হলাম, বাট কীভাবে যে এই সারলো, কি প্রসেস বডি এটাকে আবার নিউট্রালাইজ করলো, এটা ইজ এ কমপ্লেক্স প্রসেস। ওকে, and let us have some idea regarding this complex process. সেক্ষেত্রে আমরা ভাগ করছি কি, এই যে হিলিং প্রসেসটাকে আমরা ভাগ করেছি কয়েকটা ফেজে ভাগ করেছি। ফেজ অফ ইনফ্লামেটরি ফেজ, proliferative phase and maturation and remodeling phase. Write down. The process of healing কে আমরা 3টা ফেজে ভাগ করেছি। একটা হচ্ছে ইনফ্লামেটরি ফেজ, নেক্সট থিং হচ্ছে proliferative phase, third one is the maturation and remodeling phase. ঠিক আছে, এই 3টা ফেজে আমাদের ইন্টার wound হিলিংটা ডিপেন্ড করে, এবং সেইভাবে আমরা এটাকে ক্যাটাগরাইজ করেছি। লিখতে পেরেছো সবাই? নাও রিগার্ডিং দি ইনফ্লামেটরি ফেজ, তাহলে আমরা 3টা ফেজ নিয়ে আলাপ করব। ফার্স্ট থিং, দি ইনফ্লামেটরি ফেজ। এই ফেজটা ইট বিগিনস ইমিডিয়েটলি আফটার wound হ্যাজ বিন অকার্ড, এবং এই ফেজটা এক্সিস্ট করে তোমার ইমিডিয়েট টু 2 to 5 days। যখনই একটা ইনজুরি ঘটলো তখন থেকে শুরু হলো এই প্রসেসটা, আপ টু 2 to 5 days পর্যন্ত এক্সটেন্ড করে। ঠিক আছে, তাহলে ইনফ্লামেটরি ফেজ স্টার্টস ইমিডিয়েটলি আফটার wound and continues up to 2 to 5 days। সেখানে এটার উদ্দেশ্যটা কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে টু স্টপ ব্লিডিং অ্যান্ড টু প্রিভেন্ট ফার্দার ইনজুরি। ইনফ্লামেটরি ফেজের উদ্দেশ্য হলো টু স্টপ ব্লিডিং অ্যান্ড টু প্রিভেন্ট ফার্দার ইনজুরি। ঠিক আছে, এটাকে কীভাবে আমরা এটাকে বুঝবো, এটাকে প্যাথোলজিক্যাল বা সার্জিক্যাল ক্লাসিফিকেশনের ভিতরে আমরা দেখতে হবে যে কি কি ইভেন্টস ঘটে এখানে। হঠাৎ দ্য ইভেন্টস অকার্স ইন দি ইনফ্লামেটরি ফেজ। আমরা বলছি যে ইট স্টার্টস ইমিডিয়েটলি আফটার ইনজুরি অ্যান্ড কন্টিনিউড আপ টু 2 to 5 days, এবং এটা উদ্দেশ্য কি? টু স্টপ ব্লিডিং অ্যান্ড ইনজুরি। তাহলে এখন প্রথম উদ্দেশ্য আছে টু স্টপ ব্লিডিং। হাউ? তাহলে স্টপ ব্লিডিং দিয়ে তো শুরু হচ্ছে। তাহলে স্টপ ব্লিডিং করতে গেলে কি হচ্ছে? ক্লটিং ক্যাসকেড, দ্যাট ইজ হেমোস্টাসিস প্রসেস ইজ স্টার্টেড। তাহলে যখনই ইমিডিয়েটলি আফটার wound সেখানে ব্লাড লস হলো, ব্লাড এক্সট্রাভ্যাসেশন হলো, হওয়ার পরে সাথে সাথে তখন তারা কোয়াগুলেশন প্রসেসটাকে ইনিশিয়েট হয়ে গেল। তোমরা ফিজিওলজিতে পড়েছো না, কোয়াগুলেশন পাথওয়ে, সেটা অ্যাক্টিভেট হয়ে গেল। তাহলে এই স্টেজটাকে আমরা বলছি হেমোস্টাসিস। তারপরে স্টেজটা কি হচ্ছে? প্লেটলেট অ্যাগ্রিগেশন হচ্ছে। আচ্ছা, তারপরে কি হচ্ছে? ভেসোকনস্ট্রিকশন অ্যান্ড লেটার অন ভেসোডাইলেটেশন হচ্ছে। তোমাদের যে প্রসেস অফ wound হিলিং ফিজিওলজিতে যেটা পড়েছো মনে আছে কি? ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক পাথওয়ে। এগুলোকে আমার মনে থাকবে এখন? আমি সে কত জন্ম আগে পড়ে এসেছি, সেই নলেজটা এখানে রিক্যাপিচুলেট করা হচ্ছে। হ্যাঁ, তো তখন হয়তো তোমরা ফিজিওলজিতে পড়েছো, এখন ওই জিনিসটাকে তার মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের দিকে এগিয়ে আসছো। ঠিক আছে, ওই নলেজটাকে তোমরা একটু বইতে দেখে নেবে, এটারই রিক্যাপিচুলেশন। ওকে, তাহলে কি হচ্ছে? প্রথমে হচ্ছে যে ক্লটিং ক্যাসকেড, দ্যাট ইজ হেমোস্টাসিস হচ্ছে।
তারপরে হলো কি প্লেটলেট অ্যাগ্রিগেশন হচ্ছে, এরপরের পর থেকে ভেসো কনস্ট্রিকশন হচ্ছে, ভেসো ডাইলেটেশন হচ্ছে, তারপরে ইনক্রিজড পলিমরফোনিউক্লিয়ার নিউট্রোফিলসগুলো ওখানে চলে আসছে, জমা হচ্ছে, অ্যান্ড ইনক্রিজড ম্যাক্রোফেজেস। তাহলে এই প্রক্রিয়াগুলো ইনিশিয়াল স্টেজে ঘটছে। এখন ক্লটিং ক্যাসকেডের ভিতরে দেখো, এটা তো তোমাদের সবই জানা আছে, আমার কি ডিটেলস পড়া লাগবে, বলতে হবে, বলবো, তাহলে তো শেষ হবে না। ইনজুরি টু দি ভাস্কুলার টিস্যু ইনিশিয়েটস দি এক্সটেন্সিভ কোয়াগুলেশন ক্যাসকেড বাই রিলিজিং দি ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম অ্যান্ড টিস্যু ফ্যাক্টর দ্যাট অ্যাক্টিভেটস ফ্যাক্টর 7। ডু ইউ নো হোয়াট ইজ ফ্যাক্টর 7? ডু ইউ নো? ওকে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, ফ্যাক্টর 7 এর অ্যাক্টিভেশনটা হচ্ছে, অ্যান্ড ফ্যাক্টর 7 when activated দেন কি হচ্ছে, the resulting fibrin plaque achieves hemostasis and act as a lattice for the aggregation of platelets, the most common and signature cell type of the early inflammatory phase। তাহলে কি হলো, যখন ফ্যাক্টর 7 অ্যাক্টিভেট হলো তখন হচ্ছে কি ফিব্রিন প্লেক তৈরি হচ্ছে। ফিব্রিন প্লেক ইজ নাথিং বাট এ নেট টাইপের, ওখানে তোমার কি হচ্ছে, পলিমর্ফসগুলোকে ওখানে জমা হচ্ছে, জালের ভিতরে ধরা পড়ছে। তাহলে এটা হলো ইনফ্লামেটরি প্রসেসটা, এটা সিগনেচার সেল বলা হচ্ছে ওটাকে এই ক্ষেত্রে, যেখানে তোমার আর্লি ইনফ্লামেশনের ফেজটা শুরু হয়ে গেল। ঠিক আছে, within minutes post-injury, platelets, that is thrombocytes, aggregate to the injury site to form a fibrin clot। তাহলে ওখানে তোমার এবার কি হলো, ওখানে উইথিন দি মিনিটস যে প্লেটলেটগুলো এসে আবার জমা হয়ে গেল। আগে তো নিউট্রোফিল এসে জমা হয়েছে, এখন প্লেটলেট এসে জমা হয়ে গেল, এবং জমা হওয়ার পরে কি হচ্ছে, একটা ফিব্রিন ক্লট সৃষ্টি হলো। আগে একটা নেটওয়ার্ক মতো ছিল, এখন সেখানে একটা ক্লট হয়ে গেল। Platelets begin secreting inflammatory factors that serve a lot of functions and also express glycoproteins on their cell membrane that allow them to stick to one another and to aggregate, forming a mass of clot। তাহলে তখন কি হচ্ছে, প্লেটলেট ওখান থেকে কিছু কিছু ম্যাটেরিয়াল লিবারেট করছে, যার ফলে ওরা একটা আরেকটার সাথে অ্যাডিশন হয়ে একটা টোটালি একটা শক্ত ক্লট তৈরি হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে স্টেজে আমরা জানি ক্লটটা থাকছে একটু সফট, লেটার অন এটা ফার্ম ক্লট হচ্ছে, অ্যান্ড দিস ক্লট অ্যাক্টস টু কন্ট্রোল দি অ্যাক্টিভ ব্লিডিং। এই ক্লটটাই যখন হয়ে গেল তখন কিন্তু আমাদের অ্যাক্টিভ ব্লিডিংটা কন্ট্রোল হয়ে গেল। আমরা যদি ধরো একটা হাত কেটে গিয়েছে, ব্লিডিং হচ্ছে, তুমি ইমিডিয়েটলি কোনো মেডিকেল হেল্প পাচ্ছ না, এক পর্যায়ে দেখবা যে ওই জায়গাটা শক্ত, মানে একটা বেশ একটু ফার্ম একটা মাস হয়ে ব্লিডিংটা বন্ধ হয়েছে। এটা হচ্ছে কিন্তু ক্লট। ওটাকে আবার ছাড়াই দিলে কিন্তু আবার ব্লিডিং রিস্টার্ট হয়। এরপরে ঘটনাটা কি ছিল, যে ভেসো কনস্ট্রিকশন অ্যান্ড ভেসো ডাইলেটেশন। সেখানে কি হচ্ছে, ইমিডিয়েটলি আফটার এ ব্লাড ভেসেল ইজ ব্রিজড, rupture cell membranes releases inflammatory factors like thromboxane and prostaglandins। আমরা জানি এই দুটো শব্দ আমাদের পরিচিত, এটা আমরা জানি, that causes the vasoconstriction। কেন ভেসোকনস্ট্রিকশন হচ্ছে, টু প্রিভেন্ট ফার্দার ব্লাড লস। তাহলে ওখানে একটা ক্লট ফর্মেশন করলো প্লেটলেট, আবার এইগুলোকে এই ফ্যাক্টরগুলো যে ভেসেলটাকে কনস্ট্রিক্ট করে দিল, যে বললো বাবা তুই এখন বন্ধ থাক, রক্ত আর যেন পাস করিস না। আইডিয়াটা হলো যে ক্লটটা যেন ম্যাচিওর হয়। This vasoconstriction lasts for 5 to 10 minutes and is followed by dilatation which peaks at about 20 minutes post wounding। এখন এই vasoconstriction হলো, তারপরে এটা 5 to 20 minutes এক্সিট করে, এরপরে যে আবার কি হচ্ছে, এটা ভেসোডাইলেটেশন হচ্ছে। কেন ভেসোডাইলেটেশন হয়? ভেসোডাইলেটেশন হলে ভেসোকনস্ট্রিকশন যখন হচ্ছে ফ্লো তো তখন তো স্লাগিশ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে। এখন ভেসোডাইলেটেশনের জন্য হচ্ছে কি, ভেসোডাইলেটেশন ইজ দি রিজাল্ট অফ ফ্যাক্টরস রিলিজড বাই প্লেটলেটস অ্যান্ড আদার সেলস। দি মেন ফ্যাক্টর ইনভলভিং হিয়ার ইজ হিস্টামিন। এই ভেসোটাকে আবার ডাইলেট করছে। এই হিস্টামিনটা যখন ভেসেলটাকে ডাইলেট করছে তখন কি করছে, ইট ইনক্রিজেস দ্য ভাস্কুলার পারমেবিলিটি। As a result, entry of inflammatory cells like leukocytes into the wound site from the blood stem। এখন wound site-তে তো আরও কিছু মজবুত করতে হবে, তখনই এই হিস্টামিন ব্লাড ভেসেলটাকে ডাইলেট করছে, করে ওখান থেকে
ইনফ্লামেটরি সেলস লাইট লিউকোসাইটসটাকে ব্লাড ভেসেলের বাইরে পাস করে দিচ্ছে যে যা তুই উন্ড সাইডে যা, যে ওখানে তো যে ফ্যাগোসাইটিক অ্যাকশন যা আছে সেগুলো পারফর্ম করে উন্ডটাকে বাঁচা। ঠিক আছে, ইট ইজ দ্য আইডিয়া, দ্যাট ইজ ওয়াই ভেসোডাইলেটেশন হচ্ছে। তো এক্ষেত্রে আমরা ইনক্রিজ নিউট্রোফিল আমাদেরকে হেল্প করবে, আর হেল্প করবে আমাদেরকে ম্যাক্রোফেজ। তাহলে এই পর্যন্ত গেল আমাদের ইনফ্লামেটরি ফেজ। ইনফ্লামেটরি ফেজ বলতে আমরা ইনফ্লামেশন যেটাকে বুঝাই, যে একটা ইনফেকশন স্টার্ট হয়েছে এটাকে আমরা ইনফ্লামেশন বুঝাই, বাট ইট ইজ নট হিয়ার। ইনফ্লামেটরি ফেজ বোঝাতে চেয়েছি আমরা এই কারণের জন্য ইমিডিয়েটলি আপনার উন্ড সেখানে কি চেঞ্জ হচ্ছে, এবং অ্যাট লাস্ট স্টেজে এসে এই ফেজের ব্লাড ভেসেলের পারমিবিলিটি বেড়ে যাচ্ছে হিস্টামিন দিয়ে, সেখান থেকে কিছু তোমার ম্যাক্রোফেজ লিউকোসাইটসগুলোকে আউট অফ সার্কুলেশন যাচ্ছে টুয়ার্ডস দি উন্ড। কারণ আগে এরা করেছে কি, ব্লিডিং সাইটটাকে স্টপ করেছে। কিভাবে করলো, যে তোমার ভেসো কনস্ট্রিকশন, তার আগে হলো কি একটা ফিব্রিন প্লেক হয়ে একটা ক্লট ফর্মেশন হয়েছে, তারপর ভেসো কনস্ট্রিকশন হলো, এই দুটো প্রক্রিয়া কী হলো, ব্লিডিংটাকে স্টপ করলো। বাট দ্যার ইজ এ উন্ড, ওই উন্ডটার কাছেও তো কিছু সৈন্য পাঠাতে হবে, তো সেই সৈন্য পাঠাতে না হলে তো উন্ড থেকে তো নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে। তো বডি তখন ওখানে ফোর্স পাঠাচ্ছে কিভাবে, বডির ফোর্স তো হচ্ছে ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, এটাই তো বডির কামান, ট্যাঙ্ক, এই সমস্ত। হ্যাঁ, ওরা তখন ভেসেলটাকে পারমিবিলিটি বাড়াই দিয়ে ওখান দিয়ে এই জিনিসগুলো ওরা বের হয়ে যাচ্ছে আউটসাইড দি ভেসেল অ্যান্ড গো টু দি উন্ড সাইড অ্যান্ড দে এক্সার্ট দেয়ার স্পেসিফিক অ্যাকশনস। নাও প্রলিফারেটিভ ফেজ। প্রলিফারেটিভ ফেজটা নেক্সট দিন পরে আগাই যাব।